দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ্য অনুষ্ঠানে। মানুষ এত অপরাধ প্রবণ হয়ে উঠছে কেন? অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ ও রাষ্ট্র কার দায় কতটুকু? আমরা কি সত্যি সামাজিক অগ্রগতির পথে এগোচ্ছি, নাকি সভ্যতার বাহ্যিক চাকচিক্যের আড়ালে মূল্যবোধ, সহনশীলতা, পারস্পরিক আস্থার সংকটে পিছিয়ে পড়ছি? পুলিশ হেডকোয়ার্টার্সের তথ্য বলছে দেশে প্রতিদিন 10 জন মানুষ খুন হচ্ছে। এসব নিয়ে একে অপরকে দোষারোপ করছে রাজনৈতিক দল ও সরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ এনে এনসিপি বলছে গত 6 মাসে জনগণের প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি সরকার। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভির দাবি দেশের জনপ্রিয়তা বেড়েছে সরকারের। যদিও সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বলছে সরকারের প্রথম 6 মাসে বন্ধ হয়েছে অন্তত 95টি কারখানা। এতে কাজ হারিয়েছেন প্রায় 62,000 শ্রমিক। সংস্থাটি বলছে সরকারের দুর্বল পদক্ষেপের কারণেই কাটছে না সংকট। মোটামুটি এসব বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। গোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি মোস্তফা কামাল স্বপন। এ বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা, শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আছেন অধ্যাপক ডাক্তার সালাউদ্দিন কাউসার বিপ্লব, চেয়ারম্যান মনোরোগ বিদ্যা বিভাগ, বিএমইউ। দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। আমি একটু ডাক্তার সালাউদ্দিন আপনাকে দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে যে আমি শুরুতেই বলার চেষ্টা করেছি যে মানুষ দিন দিন এত অপরাধপ্রবণ হয়ে উঠছে কেন, এবং এই যে অপরাধ নিয়ন্ত্রণে ঠিক কাকে আমি দায় দিব? রাষ্ট্রকে দায় দিব, পরিবারকে দিব, সমাজকে দিব, নাকি শিক্ষা প্রতিষ্ঠানকে দিব? কার দায় কতটুকু? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হলো যে অপরাধ প্রবণতা বাড়ছে, এটা আসলে আমরা যুক্তি দিয়ে কতটুকু বলতে পারবো। আমরা যদি ইতিহাস দেখি, একটা নির্দিষ্ট এরিয়ায় আমার যে চাহিদা সেটা যদি না পাই তাহলে আমরা একজন মানুষকে আমার এন্টি মনে করি, আমার অন্য জায়গায় মনে করি। কিন্তু অপরাধ প্রবণতার সাথে কতগুলো রুলস, আইন বা মানে নির্দিষ্ট কিছু বিষয় জড়িত। তো যদি স্ট্যাটিস্টিক যেটা আপনি বললেন যে প্রতিদিন 10 জন করে খুন হচ্ছে, প্রথম কথা হলো বাড়ছে শব্দটা দিয়ে আমার কথা, যে আগে কম ছিল এখন বেশি, এরকম কি স্ট্যাটিস্টিক্স আমাদের জানা আছে কিনা? এই কথাটা বলার উদ্দেশ্য, অপরাধ প্রবণতা অথবা নিয়ম ভাঙার প্রবণতা প্রত্যেকটা মানুষের সবসময়ই ছিল। এটা কি মানুষের সহজাত প্রবৃত্তি যে আমি করবো, ভাঙবো করবো না, মানে করার যে নিয়ম মানুষ কেন করেছে? আচ্ছা, নিয়মটা করার প্রয়োজনটা কেন? মানে আপনাকে নিয়ম মধ্যে রাখার জন্য, একটা মানে একটা কনফাইন্ড বা একটা নির্দিষ্ট সীমার মধ্যে, শৃঙ্খলার মধ্যে রাখার জন্য নিয়মটা করা। তার মানে যে সীমার বাইরে যাওয়ার প্রবণতা মানুষের আছে, ছিল বলেই কিন্তু নিয়মটা তৈরি করা। আপনি যদি একটু ফিলোসফিক্যাল দিকে যাই, আপনি যদি সভ্যতাকে খেয়াল করেন, মানুষ যেদিন থেকে সভ্য হওয়া শুরু করলো, সে 1 কোটি বছর, যত বছরই হোক, 10,000 বছর, 5,000 বছর, মানুষ যখন যেখানে যা খুশি খেত, যেখানে খুশি পায়খানা পেশাব করতো, মানে যা খুশি তখন করতো। তো সভ্যতার শব্দটা শুরু না দিয়ে যে না তুমি এটা করতে পারবে না, মানে হলো যে তুমি অন্যের অধিকার নষ্ট করতে পারবে না। এবং এটা যদি আসে তাহলে তুমি যেখানে সেখানে খাওয়া দাওয়া করতে পারবে না, যার তার খাবার নিতে পারবে না, যেখানে সেখানে ঘুমাতে পারবে না। নিয়ম না দিয়ে শুরু। তো নিয়ম ভাঙার একটা প্রবণতা কিন্তু সবারই আছে। আপনি সাহিত্য দেখেন, গান দেখেন, বড় বড় আন্দোলন দেখেন, বড় বড় যত পরিবর্তন দেখেন, সবগুলো কিন্তু নিয়ম ভাঙার মধ্যে দিয়ে আসা। এখন কথা হলো যে ব্যক্তি মানুষের অধিকার নষ্ট করার যে প্রবণতা, যেটাকে আমরা এই যে 10 জন খুন বা এই ধরনের অপরাধের কথা বলছি, ব্যক্তি মানুষের অধিকার কখন নষ্ট হয়? যখন আমরা অধিকারটা মেনটেন করার জন্য যে সমস্ত ইন্ডেক্স বা যে সমস্ত বিষয়গুলো থাকে সেটাকে আমরা প্রপারলি ইউজ করতে না পারি। সেখানে অনেকগুলো বিষয় আছে। একটা বিষয় বললে আমার মানে ভুল হয়ে যাবে। এটা পরিবারের যেমন নিয়ম আছে, আপনি যে কথাগুলো বলছেন, রাষ্ট্রের যেমন আছে, সমাজের যেমন আছে, শিক্ষার যেমন আছে, অন্যান্য যে সমস্ত ইন্ডিকেশন, মানে ধরেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আইনের যে প্রয়োগ, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু এর সাথে জড়িত। আর আরেকটা জিনিস, মানুষের মধ্যে অপরাধ প্রবণতা না, নিয়ম ভাঙার প্রবণতা তখনই বাড়ে যখন একজন মানুষ যা চায় সেটা প্রপারলি না পায়। আপনি ধরেন 5 জন মানুষের জন্য আপনি একটা পিকনিকের ব্যবস্থা করলেন, যেখানে পর্যাপ্ত খাবারের ব্যবস্থা আছে, সব কিছুই আছে, তাহলে কেউ কিন্তু অন্যের খাবার, অন্যের অধিকার, অন্যের বিষয়গুলো নষ্ট করতে যাবে না। কিন্তু যদি এরকম হয় যে 5 জনের খাবার আছে কিন্তু আপনি নিয়ে গেলেন 50 জনের অ্যারেঞ্জমেন্ট, তখন কি হবে? কারো অধিকারের দিকে কেউ তাকাবে না। এখন কথা হলো 50 জনের খাবার আছে, 50 জন আছে, তখন একজনের একটা খায় কিনা বা নিয়ে যায় কিনা, সেটা হলো গিয়ে আরেকটা বিষয়। এই জায়গাটা আমার মনে হয় আপনার প্রশ্নটা বোধহয় এই জায়গাটা, যতটা না পোভার্টি, কিন্তু পোভার্টি বা দারিদ্রতাও কিন্তু আমাদের হিসাব রাখতে হবে। কিন্তু এই জায়গাটায় আমাদের আরও অনেকগুলো বিষয় আছে, যেগুলো ধরেন এই যে ব্যক্তি মানুষের নিয়ম শৃঙ্খলা,
ব্যক্তি মানুষের শিক্ষা, ব্যক্তি মানুষের যে মানে না মানে নিয়মটা ভাঙলে যে কিছু করার সুযোগ আছে বা ভয় পাওয়ার সুযোগ আছে, সেই বিষয়গুলো যদি না থাকে। আর সবচেয়ে আরও যে একটা বিষয় থাকে, যেহেতু আমি মানসিক রোগের মানুষ, ধরেন মাদক যদি থাকে বা এরকম কিছু বিষয় যদি থাকে, যে বিষয়গুলো অনিয়ন্ত্রিত ইম্পালস, মানে ভিতর থেকে আসা হঠাৎ করে যেই কাজগুলো চলে আসে, সেটা যদি অনিয়ন্ত্রিত থাকে তাহলেও কিন্তু হতে পারে। আসবে আপনার কাছে, আমি যেতে চাই ডক্টর রেজওয়ানা। সেটি হচ্ছে যে ধরেন আমার কথা দিয়ে আমি বলি, আমি যখন স্কুল স্টুডেন্ট 9, 10 এরকম, আমি মাগরিবের আজানের পরে যে আমি বাইরে থাকবো এটা আমি চিন্তাই করতে পারিনি। হ্যাঁ, আমাদের পাশের আশপাশের অনেক চাচারা থাকেন, তারা আমাদের মানে আপন চাচা নয়, প্রতিবেশী চাচা। তো আমরা ওই চাচাকেও ভয় পেতাম যে আল্লাহ চাচা দেখে ফেলছে, না জানি কি হয়ে যাবে, ওনার ভয়ে আমরা কাঁপতাম। এবং মাগরিবের পরে কার সাথে মিশবো, আমি সেই বন্ধুকেই তো আমি পাচ্ছি না। এখন তো পুরো চেঞ্জ হয়ে গেছে সোসাইটি একদম, যে এখন মাগরিবের পরে দেখি অনেকে বের হয়, অনেক কিছু হচ্ছে। এই চেঞ্জটা কেন হচ্ছে, মানে এই জায়গাটা কেন হইলো, মানে সমাজ ওই দিকে কেন গেল, আমরা কেন সমাজের এই অবস্থায় পৌঁছালাম? আচ্ছা, প্রথম কথা হচ্ছে কি, সমাজকে কিন্তু আপনি একটা টাইম ফ্রেম, একটা বৈশিষ্ট্য দিয়ে কখনো আটকাতে পারবেন না। আপনার সময় হয়নি বলে এই সময় হবে না, বা এই সময় যা হচ্ছে তা আবার আজকে থেকে 20-25 বছর পরে এমন থাকবে, সমাজ কিন্তু এরকম না। সমাজ পরিবর্তনশীল। আপনার সময়ের আগে আপনি যদি চিন্তা করেন, ধরেন কথার কথা, আপনার যোগাযোগ ব্যবস্থা তো সেরকম ছিল না। আপনার নিশ্চয়ই মনে আছে, আপনি আমার সাথে একমত হবেন, আমাদের সময় লোডশেডিং গেলে আমরা খুব খুশি হতাম। পড়তে বসতে হবে না। গেলে শুধু খুশি হতাম না, ছাদে যেয়ে খেলতাম, পাড়ায় বাচ্চারা ক্রিকেট খেলা শুরু করতো, রাস্তার মধ্যে খেলতাম, আমরা কিন্তু এই কাজগুলো করতাম। হ্যাঁ, তো তখন তো লোডশেডিংটা অনেক কন্টিনিউ ছিল। এখন যদি আমি রোমান্টিক হয়ে বলি 2026 সালে এখনও তো অনেক লোডশেডিং হচ্ছে, চলো এখন আমরা খেলি, কানামাছি খেলি, ইলে খেলি, এরকম হবে না তো গল্পটা। এটা তো চেঞ্জ হয়েছে, তাই না? প্রযুক্তি এখানে খুব গুরুত্বপূর্ণ, যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ, মন, সামাজিক যে মন, মানুষের মন, সেটি খুব গুরুত্বপূর্ণ। যেমন মনে করেন আপনি, আমার মনে আছে যে আলাদা করে ঢাকা শহরের কথা বলছি, যে গেম খেলতো ছেলে পেলে, হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে 2 টাকা দিয়ে, 5 টাকা দিয়ে, এরকম আপনারা খেলেছেন নিশ্চয়ই। কিন্তু এখন কি সেই গেমে ভাবে খেলছে? না, এখন তো আপনার মোবাইল প্রযুক্তি চলে আসছে, এখন তো সে পাবজি খেলবে, সে তো আর এখন ওখানে যে খেলবে না। বিনোদনের জায়গাগুলো তো লিমিটেড। পাড়ায় পাড়ায়, আপনি যে বললেন চাচার কথা, পাড়ায় পাড়ায় দেখা যেত এক পাড়ার ছেলে আরেক পাড়ার ছেলেদের সাথে আমাদের কিছু কম্পিটিশন হতো, কিছু সংগঠন ছিল, কিছু ক্লাব কালচার ছিল। আপা ওই চাচার কথা বলছি কেন, এখন যে শ্রদ্ধাবোধ, এখন যে আসছি, হ্যাঁ, শাসন শোষণ, সেটা সে তো মানবে না, সে তো মানার প্রশ্নই আসে না। চাচা তো দূরের কথা, শিক্ষকই তো এখন। এগুলো কি মনের অসুখ নাকি সমাজ আমাকে এখানে আমি বলবো ব্যাপারটা মনের অসুখের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে 3-4টা জিনিস। নাম্বার 1 হচ্ছে আপনার ইন্ডিভিজুয়ালিজম। হ্যাঁ, আপনার এই যে পলিটিক্যাল ইকোনমিতে আমরা কিন্তু আমাদের পরিবারগুলো কিন্তু ভেঙে গেছে, আপনি খেয়াল করে দেখেন। মানে ভাঙা বলতে আমি বলেছি এখন তো যৌথ পরিবারও ওইভাবে নেই। তারপরে মনে করেন শুধু যৌথ পরিবার না থাকলেও একক পরিবারের ক্ষেত্রে যে মানুষের সাথে মানুষের যে ইন্টিমেট সম্পর্ক, যোগাযোগ, একটা গ্যাদারিং, একটা সোশ্যাল লাইফ, এই সোশ্যাল লাইফটা মিসিং। এটা হচ্ছে প্রথম মাথায় নিতে হবে। সোশ্যাল লাইফটা কিন্তু মিসিং। আপনার সন্তান, বা আমি এমন অনেক শিক্ষিত মানুষকে দেখেছি যে ফ্যামিলির বাইরে থেকে যদি কোনো মানুষ আসে, তার বাচ্চাটা ভেতরে থেকে সে বলছে এটা ওর প্রাইভেট লাইফ, মানে ও আসতে কমফোর্টেবল ফিল করে না। তো যেই বাচ্চা কখনো সামনে আসেনি, যে বাচ্চা কখনো আপনাকে দেখে কিভাবে অ্যাড্রেস করব এটাই শিখলো না, সেই বাচ্চার কাছ থেকে আপনি যখন ওই বাচ্চাটা বড় হবে হঠাৎ করে এক্সপেক্ট করবেন যে সে তার বয়সে বড় লোকজনের সাথে কথা বলবে? না, এটা তো সম্ভবই না, হবেই না। সো এই বিষয়গুলো কিন্তু একদিনে যায়নি, এটা কিন্তু ক্রনোলজিক্যালি একটা ডেভেলপমেন্ট। 2 নাম্বার হচ্ছে আপনার সোসাইটিতে অনেক কিছুর অ্যাভেলেবিলিটি বেড়েছে। অ্যাভেলেবিলিটি বলতে আমি কি বলছি, আমাদের দৃষ্টিভঙ্গি, মানে আপনার এই মুহূর্তে যেই সামাজিক যোগাযোগ মাধ্যম, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া, আমাদের ইনস্টাগ্রাম, আমাদের ছেলেপেলে যে আরও কত কি, আমি তো নামও জানি না, এত কিছু ব্যবহার করা, এবং খুব অল্প সময়ের মধ্যে মানুষের মধ্যে এক ধরনের প্রবণতা তৈরি দেখা দিয়েছে, যেটাকে আমি পলিটিক্যাল ইকোনমির সাথে কানেক্ট করতে চাই। সেটা হচ্ছে অর্থ লাগবে এবং স্বীকৃতি লাগবে। জরুরি না স্বীকৃতি ইতিবাচক না নেতিবাচক,
সেটাই। অর্থ লাগবে এবং স্বীকৃতি লাগবে, সেটা ইতিবাচক বা নেতিবাচক সেটা না। আপনার আমার সময়ের মধ্যে যেই স্বীকৃতি ছিল সেটা ছিল স্বীকৃতির থেকে রেসপন্সিবিলিটি, এবং সেটা ছিল ইতিবাচক ওই অর্থে, কারণ আপনি রেসপন্সিবিলিটি নিচ্ছেন। আর এখন কি হয়েছে, ব্যক্তি তার নিজের জীবনের রেসপন্সিবিলিটি নিতে পারে না, পরিবার তো দূরের কথা। মানে গল্পটা কিন্তু এরকম। তো এই যে স্বীকৃতি, আমি খুব অল্পতে পয়সা চাই, আমার অল্পতে যখন আপনি পয়সা চাবেন, অল্পতে যখন আপনি স্বীকৃতি যাবেন, ধরেন আপনার এই শোতে আমরা যে বসে আছি, প্রফেসর সাহেবের কর্মজীবনের যে অভিজ্ঞতা, আমার কর্মজীবনের যে অভিজ্ঞতা পার করে আমরা এখানে বসেছি। সো আমাদের এইটার যে এই পর্যন্ত আসার যে জার্নি, রাস্তাটা, সেটা একরকম। আর যিনি মনে করেন কর্মজীবনেই অনুপ্রবেশ করেননি, তিনি আপনাকে এখন শেখাতে চাচ্ছেন বা বলতে চাচ্ছেন, অবশ্যই এই দুয়ের মধ্যে তফাৎ তো পার্থক্য হবেই, তাই নয় কি? বা কারণ যেভাবে বুঝতে হয়, আমাদেরকে তো পলিটিক্যাল ইকোনমিটা পড়তে হয়েছে, জানতে হয়েছে, বুঝতে হচ্ছে। আপনার সাথে যখন কথা বলছি তখন তো আমাকে ডুরকেইম পড়তে হচ্ছে, ফ্রয়েড পড়তে হচ্ছে, আমাকে তো অনেক কিছু পড়তে হচ্ছে, পড়ে এখানে আসতে হচ্ছে। এখন আপনি যাকে দেখছেন সে তো এগুলো পড়ছে না, সে তো ওই পরিশ্রমটার মধ্যে দিয়ে যাচ্ছে না, সে তো ওই সেবাটার মধ্যে দিয়ে যাচ্ছে না, সে তো সমাজকে এভাবে বুঝছে না। তাহলে তার কাছ থেকে আপনি পাবেন কি করে? তার কাছ থেকে পাওয়াটা কঠিন হয়ে যাবে। যেতে চাই একটু ডাক্তার সালাউদ্দিন, আপনি শুরুতে সভ্যতার কথা বলেছিলেন, যে সভ্যতার বাহ্যিক চাকচিক্যের আড়ালে আমাদের যে সামাজিক মূল্যবোধ, সহনশীলতা, সহিষ্ণুতা, দায়িত্ববোধ, এগুলো থেকে কি আমরা পিছিয়ে পড়ছি? আগের থেকে কি বেশি পিছিয়ে পড়েছি আমরা? আবার যদি বলি যে এই সমস্ত গুণগুলো তো আমি টাকা পয়সা দিয়ে দোকান থেকে কিনতে পারবো না, যে আমাকে সহনশীলতা দেন, আমাকে ন্যায়পরায়ণতা দেন, আমাকে তো এগুলো অর্জন করে নিতে হবে, অ্যাচিভ করে নিতে হবে। সেই জায়গাগুলোকে আমরা নষ্ট করে ফেলছি। উনি খুবই স্পষ্ট করে বলছেন এবং সুন্দর বলছেন যে কোনো কিছুই আসলে ফিক্স না, সব কিছুই পরিবর্তনশীল। এবং সমাজের যে বিষয়টা আমাকে যদি এইভাবে বলেন, আমি হয়তো অত ভালো বলতে পারবো না, কারণ সমাজ বিজ্ঞানের এই প্রত্যেকটা ধাপ পড়াশোনা আমার করে না, কিন্তু আমার যে মানুষের মনের, হ্যাঁ, আমার যে এক্সপিরিয়েন্স এবং আমার যে পড়াশোনা, সেটা থেকে আমি বলি, মানুষ কখন একজনের সাথে আরেকজন কানেক্টেড হয়, যখন ডিপেন্ডেন্সি থাকে। ইন্ডিভিজুয়াল মানুষের যখন সমস্ত কিছু ক্রাইটেরিয়া ফুলফিল হয়, যে কোনো মানুষ, এটাকে সমাজবিজ্ঞানের ভাষায় বা আমাদের ভাষায় বলে সেলফ অ্যাকচুয়ালাইজড যখন মানুষ হয়, তখন সে শীর্ষে থাকে, উপরে থাকে, তার ডিপেন্ডেন্সি অনেক কম থাকে। তো এটা তো অনেক বড় কথা, আমরা অত দূর পর্যন্ত না যাই। নর্মাল মানুষের চাহিদাটা যখন আরেকজনের উপর ডিপেন্ড করে, তখন কিন্তু বন্ধন তৈরি হয়, কানেকশন তৈরি হয়। এখনকার সোসাইটিতে যেটা আপনি বলছিলেন যে মানে যৌথ ফ্যামিলি, উনিও বলছিলেন, এবং বলছিলেন যে পাশের বাড়ির চাচা, দেখুন এখনকার সোসাইটিতে পাশের বাড়ির চাচার ওই অধিকার বা সাহসই নাই যে আমার ছেলেকে একটা ধমক দেওয়ার। আপনি যেটা বলছেন খুবই, আমরা পুরা গ্রামকে মনে করতাম মুরব্বী, পুরা এলাকাকে মনে করতাম মুরব্বী। এখানে অপরাধ করা বা কোনো একটা খারাপ কাজ করা মানে আমার বাবার কাছে পর্যন্ত নিউজটা আসার দরকার নেই। খুব বেশি পুরনো কথা না, আপনি তো পেয়েছেন, আমিও পেয়েছি, এটা খুব খুব কাছের একটা। এত দ্রুত কেনই পরিবর্তন হলো সমাজের? প্রযুক্তি। হ্যাঁ, অনেকটা প্রযুক্তি। আমি এটাই আসছিলাম যে দেখেন, আমরা যেটা বলছি যে গ্রামে কোনো একটা প্রবলেম করলে আমার বাবার কাছে পর্যন্ত সে নিউজটা আসার দরকার হতো না। অপরাধ যদি করি তাহলে হয় মানে বকাবকি করা, মারামারি করা বা শাস্তি যা পাওয়ার ওইখানে কিন্তু আমরা পেতাম, সেটা ফিজিক্যালি হোক অথবা মেন্টালি হোক। আমরা কিন্তু এক ধরনের ভয়েই থাকতাম যে এটা করা যায় না। এখন যে মানুষটা আজকে আমার ঘরে বসে অস্ট্রেলিয়াতে এই বয়সের ছেলে কোন কাজটা করছে, তার জন্য কি কি সুবিধা আছে, কি কি সুবিধা নাই, সেটা জানতে পারছে, সেটা কিন্তু সে কিন্তু পাশের মানুষটাকে বার্তা দিবে না। একটা ছেলে একটা মেয়ে প্রযুক্তির মাধ্যমে সারা পৃথিবীর কোথায় কি ঘটছে, প্রতি ঘন্টায়, প্রতি মোমেন্টে, প্রতি সেকেন্ডে, এবং কি জানতে হবে এই প্রতিটা বিষয় কিন্তু সে তার হাতের ভিতর দিয়ে পায়, মোবাইলের ভিতর দিয়ে পায়। আমাদের জগৎ ছিল চোখের সামনের জগৎ, আর ওদের জগৎ হলো সেই 6 ইঞ্চি 4 ইঞ্চির ভিতরের জগৎ। এর ভিতর দিয়ে সব দেখা যায়, সব কিছু করতে পারে, এবং এইটাই মানুষকে ডিপেন্ডেন্সি কমিয়ে ফেলছে, যেটা আমি একটু আগে বলছিলাম। এবং এই ডিপেন্ডেন্সি কিন্তু আমার তো এক ধরনের আশঙ্কা হয় যে ভবিষ্যতে স্কুল কলেজ থাকবে কিনা, হসপিটাল থাকবে কিনা, এই বড় বড় ইউনিভার্সিটি থাকবে কিনা। কারণ
এগুলো হয়তো বা আমার মানে ফ্যান্টাসি, হয়তো বা মানে অন্যরকম চিন্তা। কিন্তু যদি শিক্ষার মাত্রাটা, যেই এডুকেশনটা বা যেই বিষয়টা অনেক বছরের গবেষণার মাধ্যমে তৈরি করা হয়েছে, ক্লাস 6, ক্লাস 7, ইউনিভার্সিটি এবং প্রত্যেকটা জিনিস, সেখানে কেন স্ট্রাকচার্ড ওয়েতে তাকে শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু এখন কিন্তু মানুষের স্ট্রাকচার্ড ওয়েতে শিক্ষার বিষয়টা কমে আসছে। যে কোনো মানুষ যে কোনো বয়সে যে কোনো কিছু জানতে পারে, যে কোনো সময় জানতে পারে। তো এই যে জানাটা আমাদের জন্য যে সুবিধা করে আসছে শুধুমাত্র তা কিন্তু না, এটা ডিসঅ্যাডভান্টেজটা যেটা আপনি বলছেন, ডিসঅ্যাডভান্টেজটা এখন এই মুহূর্তে যদি এই ডিসঅ্যাডভান্টেজ থেকে আমরা না সরি, কেমনে সরতে হবে আমি জানি না, কিভাবে সরতে হবে আমি বলতে পারবো না, হয়তো দু একটা বলতে পারবো, ভুল হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু যদি এখনই সেটাকে আইডেন্টিফাই করা না হয়, তাহলে অদূর ভবিষ্যতে কোনো কিছুই থাকবে না। ওই যে সৃষ্টির প্রথমে জন্মের পরে কে কোথায় যেত তার কোনো খুব বেশি খবর টবর থাকবে না। এখন যে অবস্থায় যাচ্ছে এটা অনেকটা এরকম। আমি কিন্তু আশঙ্কার কথা বলছি, সেটা আমার ভুল হওয়ার সম্ভাবনা আশঙ্কার কথা, আমি ভুল হওয়ার সম্ভাবনা প্রচুর, প্রেডিকশন করতে পারে, হাইপোথিসিস করতে পারে, এর ভুল হইতে পারে। কিন্তু এখনই যদি আমরা এই লাগামটা না ধরি তাহলে কিন্তু কঠিন হবে। আমি ফ্রয়েডের কথাই উনি বলছিলেন, আমি ফ্রয়েডের একটা ছোট্ট মানে একটা, আপনারা সবাই জানেন বা যারা দর্শক হয়তো বা জানেন যে ফ্রয়েডের যে স্ট্রাকচারাল যে চেঞ্জগুলো মানুষের মধ্যে হয়, যে এটার সময়ের সাথে 2-3টা শব্দ বলা হয়, একটা ইড, একটা ইগো, একটা সুপার ইগো। এই শব্দগুলো সাধারণ মানুষ হয়তো নাও বুঝতে পারে। ইড মানে আমি যা চাইতা, আমি যখন আমার এখন প্রস্রাব করতে মন চাইলে করে দিলাম, মানে যা মন চাইতা। ইগো হলো যুক্তি, যে আমার এখানে করা উচিত কি উচিত না, মানে উচিত শব্দটা না, মানে এখানে করার ঠিক কি ঠিক না, করলে আমি মাইর খাবো কিনা, বকা খাবো কিনা, মানে যুক্তি। আর 3 নাম্বারটা হলো সুপার ইগো, যে এটা আমার করা উচিত কি উচিত না। মানে একটা খাবার থাকলে বাচ্চা হয়তো বা মনে করবে যে আমার খেয়ে ফেলা উচিত, ইড। আরেকটু বড় হলে মনে করবে না এটা তো আমার না, দেখি আমি চিন্তা করি খাইলে আমার কেউ মাইট দেয় কিনা, বকা দেয় কিনা। 3 নাম্বার হলে বলে না এটা আমার না, আমি খাবো না। এই 3 নাম্বার স্তরটা সমানে ভেঙে যাচ্ছে, মোরালের জায়গাটা সমানে ভেঙে যাচ্ছে, মানে সমানে। এই ভাঙার মধ্যে আমি একটু আগেও বলছিলাম, আপনার প্রশ্ন হয়তো বা সামনে আসতে পারে, সেই ভাঙার মধ্যে নেশা একটা বড় জিনিস। মানে যে কোনো ধরনের আসক্তি, যে আসক্তি তাকে প্রতিদিনের চলার জন্য যে রিয়েলিটি ফেস করা দরকার, সে রিয়েলিটি ফেস করতে দিচ্ছে না, এবং রিয়েলিটি ফেস করার না জন্য তার লার্নিংটাও প্রপারলি ডেভেলপ করতেছে না, এবং তার জন্য তার মধ্যে অন্যের অধিকার বিষয়টা একেবারেই কমে গেছে। আসবে আবার আপনি এই বিরতি নিব, ছোট্ট করে একটু বলবেন, সেটা যে স্যার যেটা বললেন যে ফ্রয়েডের যে লাস্ট স্টেজ সুপার ইগো, যেটা একদম ভেঙেই যাচ্ছে সমাজ ব্যবস্থায়। আপনি একটু আগে স্যার প্রযুক্তির কথা বলেছেন, আমরা ক্লাস 6, 7, 8, 9 পর্যন্ত বিতর্ক করেছি যে বিজ্ঞান কি আশীর্বাদ নাকি অভিশাপ। হ্যাঁ, অভিশাপের পক্ষে যুক্তি আছে, আশীর্বাদের পক্ষে যুক্তি আছে। আপনি ডিবেট করেছেন কিনা আমি জানি না, নিশ্চয়ই করেছেন, এটা খুব কমন একটা সাবজেক্ট ছিল। কিন্তু সেই বিজ্ঞানকে তো আমাকে নিয়ন্ত্রণের মধ্যে থেকে আমার সমাজকে চালিত করতে হবে। এখন যদি একদম সেই 6 ইঞ্চি স্মার্টফোনের সব আমি দেখতে পাই, যেটা আমার দেখার বিষয় না, সেটা আমি তো দেখতে পাচ্ছি। এই নিয়ন্ত্রণটা, এই যে শিক্ষা ব্যবস্থার কথা স্যার বললেন, আপনি তো শিক্ষা নিয়ে আছেন, শিক্ষায় কাজ করছেন, কোন জায়গাটায় শক্ত করে সুতাটা বাঁধতে হবে? দেখেন, আমি কোনোভাবেই মনে করি না যে প্রযুক্তিকে কাট অফ করতে হবে, এবং আমি বিজ্ঞানকে এখনো আশীর্বাদী মনে করি। ঠিক আছে, প্রবলেম হয়েছে যে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না, কি সেটা হচ্ছে সীমা। যে কোনো কিছুর সীমাকে যদি নিয়ন্ত্রণ করা না হয়, আপনার ইভেন ভালোবাসাও সীমানা অতিক্রম করলে রোগে পরিণত হয়। ব্যাপারটা কিন্তু এরকম, অবসেশন যেটাকে বলে। সো এই কারণে আমি বলেছি যে সীমাটা নির্ধারণ করতে পারছি না, প্রবলেম ওই জায়গায় হচ্ছে। যেমন মনে করেন আপনি, আর এই যে আপনি বললেন না হঠাৎ এত দ্রুত কেন, দ্রুতর একটা খুব বড় ইম্প্যাক্ট কিন্তু কোভিডের মধ্যে দিয়ে মানুষ, বিশেষ করে বাংলা অঞ্চলের মানুষ, মানে আমাদের এই অঞ্চলের মানুষ স্মার্টফোনে বেশি আসক্তি হয়ে গিয়েছিল, আমাদের এখানকার মানুষরা। এর আগে কিন্তু তারা এতটা প্রযুক্তির সাথে কানেক্টেড ছিল না। সো জগৎ তো আগে থেকে অ্যাডভান্স একটা প্রযুক্তির সাথে অ্যাডাপ্টিভিটির মধ্যে দিয়ে গেছে। আমাদের দেখবেন যে অফিস মিটিংগুলো জুমে করা, এগুলো তো সব আমরা শুরু করলাম হচ্ছে আমার এক্সাম্পল দেন, আমার 2 বাচ্চা, ওরা বাসায় ছিল, ওদেরকে মোবাইল দিয়ে আমরা সারাক্ষণ, এক্স্যাক্টলি এর পরের থেকেই যে মোবাইলে দ্যাট ইজ দ্য পয়েন্ট। হ্যাঁ, এবং আপনি মহাবিপদে পড়েছি। আমি আপনাকে একটা কথা বলি, আমার সামাজিক যেই ট্রেনিং, মানে আমার যে পড়াশোনা নৃবিজ্ঞানের, আমি এটা ফিল করেছি যে কোভিডের পরবর্তী সময়ে বাংলাদেশ সমাজের মানুষের মনের একটা বিশাল পরিবর্তন হয়েছে, এবং সেই পরিবর্তনটা শুধু প্রযুক্তিগতভাবে না, সেটা আপনার
টু সাম এক্সটেন্ট ব্যক্তিগত জীবনের কথা বলেন, পারিবারিক বা এই যে কালচারাল পরিবর্তন বলেন, এমনকি আপনার রিলিজিয়াস মাইন্ডসেটিংয়ের পরিবর্তন, সেটাও কিন্তু কোভিডের সময় একটা মারাত্মক ইম্প্যাক্ট হয়েছে। আমাদের সমস্যা কী হয়েছে জানেন, আমরা যে ট্রমাটিক এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাই, আমরা যে আমাদের প্রত্যেকের জীবনে কোভিডের মধ্যে কত মানুষের কত ট্রমা গিয়েছে। আমাদের সোসাইটিটা তো এত ব্যাকওয়ার্ড এই অর্থে যে মননশীলতার দিক থেকে আপনার কোনো হিলিং মেকানিজম নাই এখানে। চারটা মানুষ বসে যে একটা বিষয় নিয়ে একটা আলাপ করবে, এই হিলিং মেকানিজম এখানে নেই। আপনি বরঞ্চ যেগুলো ছিল সেগুলোকে আপনি নানা ধরনের রিলিজিয়াস বিদাত টিদাত বলে, যেমন আমি একটা ছোট উদাহরণ দিই, ধরেন আপনার মিলাদ, আপনার নিশ্চয়ই মনে আছে যে মিলাদ পড়তো মানুষ না, 40-এর পরে মিলাদ পড়তো। হ্যাঁ, আমি এটা স্বীকার করি যে সেখানে অনেক অর্থবিত্ত ইত্যাদি হতে পারে, কিন্তু আপনি কি জানেন, আপনি যদি আমাদের নৃগোষ্ঠীর ওখানে যান, বিভিন্ন জায়গায় দেখবেন, ইভেন বাইরের, এটা একটা রিচুয়ালের মধ্যে আছে যে আপনার মানুষ মারা যাওয়ার পরে সুনির্দিষ্ট দিনের পরে সবাই একসাথে হবে। এটা কেন করেছে জানেন, ওই যে পরিবারের লসটা, এই ট্রমা অ্যান্ড হিলিং, অনেক মানুষ যখন আসবে তখন আপনি ওই ব্যক্তির বিচ্যুতির থেকে আবার বস্তুগত যেই জীবন আছে, হ্যাঁ, কিভাবে চলবে না চলবে, ওই দিকে আপনার মনটাকে আপনি ডাইভার্ট করবেন। এটা একটা প্রসেসের মধ্যে ছিল। আপনি কি করেছেন, এটাকে নানা ধরনের বিদাত টিদাত নাম দিয়ে এগুলো বন্ধ করেছেন। ভালো, বন্ধ করে কোনো বিকল্প করেছেন? উত্তর হচ্ছে না, কোনো করেন নাই। মানুষকে আপনি এখন মনে করছেন ইফ দেয়ার ইজ এ লস, তাহলে সে নিজে নিজে হিল করবে। আমার বক্তব্য, আমার পড়াশোনা, আমার বোঝাপড়া বলে এই নিজে নিজে হিল করা এত সহজ না। এই যে ট্রমাকে হিল করতে হয়, আপনি এই জায়গাটা দেন নাই। এক, প্রযুক্তিগত জায়গায় যে আপনি যে বলছেন করবেন, আপনি এমন কোনো পরিসর তৈরি করেননি যেখানে আমি একটা কালেকটিভ একটা সম্পর্ক তৈরি করব। হ্যাঁ, একটা যে কোনো কিছু, ধরেন একটা কালেকটিভ, এই যে আপনার এখানে আমি যখন আসছি, আমরা কিন্তু এখানে 3টা মানুষ কথা বলছি। হ্যাঁ, এই কথা, এইগুলোর বাইরেও কিন্তু আমি যখন কথা বলছি, উনি যখন কথা বলছেন, ওনার চিন্তা এবং আমার চিন্তা এবং আপনার চিন্তা, এই চিন্তার মধ্যে কিন্তু একটা সংঘর্ষ বলেন, মত বলেন, দ্বিমত বলেন, কিছু তো একটা হচ্ছে, অবশ্যই কিছু তো একটা হচ্ছে। এই কিছু একটা এখন সোসাইটিতে মিসিং, শিক্ষা ব্যবস্থায় মিসিং। আপনি কম্পিটিশন তো দিয়েছেন ঠিকই, ওইটা ঠিক আছে, কিন্তু যে কাটটা ভালো, আলাপটা কিন্তু কাটটা ভালো না, সবাই সবার মতো ভালো। আমরা শেখাতে ভুল করেছি, কেউ কারোর সাথে কম্পিটিশন দিয়ে পারে না, আপনি আপনার নিজের সাথে কম্পিটিশন দিবেন। আমাদের শেখার পথনের পদ্ধতিতে ভুল আছে। এবং ক্ষেত্রগুলোকে, এই যে ডিবেটের কথা বললেন, সশরীরে যে ডিবেট করা, শুধু কি ডিবেট ছিল? সেখানে কি বন্ধন ছিল না? সেখানে কি সম্পর্ক তৈরি হয়নি? সেই সম্পর্ককে কি আপনি এখনো ক্যারি করছেন না? তাহলে প্রশ্ন হচ্ছে, এখন যখন আমার সোসাইটির, আমার ইয়াং জেনারেশন, যদি আপনি ইয়াংদের নিয়ে কথা বলেন, তার যদি গেম হয়, আপনি গেমের ওপেন কম্পিটিশন আয়োজন করেন, যেভাবে অন্য দেশ করছে। তাদেরকে সামনে নিয়ে আসেন, তাদের একটা জায়গা তৈরি করেন। আপনি এগুলো কিছুই করবেন না আর বলবেন আগে কত সুন্দর দিন কাটাইতাম, এখন কেন হবে না। আমি আবার যেতে চাই ডাক্তার সালাউদ্দিন কাউসার বিপ্লব, আপনি এই জায়গাটা একটু জানতে চাচ্ছিলাম যে মানে সহিংসতা, প্রতিশোধ পরায়ণতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যে বিষয়গুলো আমরা দেখছি, মানে অপরাধের বিভিন্ন চিত্র, এগুলো দেখে দেখে কি আমরা স্বাভাবিক হয়ে যাচ্ছে কিনা? আগে দেখলে যেরকম পরিস্থিতি তৈরি হতো, এখন সেটা নেই, অনেকটাই নেই, সয়ে যাচ্ছে কিনা, মানে স্বাভাবিক একটা ঘটনা ঘটেছে, বিষয়টা কি এদিকে যাচ্ছে? মানে আপনার পড়াশোনা, আপনি তো এই বিষয়ে, এটা তো হইতেই পারে। বিষয়টা হলো ডিসেনসিটাইজেশন। আপনি যেটা বলছেন যে মানে সেনসিটিভ মানুষ কখন থাকে, যখন কোনো একটা নতুন ঘটনা দেখে বা অনেক বড় কোনো একটা ঘটনা দেখে আর দেখার অভ্যাস থাকে না, তখন আপনার সেনসিটিভিটি বেশি থাকবে। আর বারবার দেখতে গেলে সেটা কমে আসবে। এটা যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। আমাদের যখন রোগের চিকিৎসা করি, সেখানেও কিছু জায়গায় আমরা বারবার এক্সপোজার দিই যে এই কাজটা, ওনার একটা কোনো কাজে হয়তো ভয় আছে অথবা কোনো সমস্যা আছে, যদি সেটা ডিজিজের কারণে হয়, ডিসঅর্ডারের কারণে হয়, তখন আমরা একটা এক্সপোজার দিই যে বারবার এটা করো, তাহলে সেনসিটিভিটি কমে আসবে, ডিসেনসিটাইজেশন বলে। এটা তো সমাজেও থাকতে পারে, এটা তো সমাজেরও একটা প্রতিচ্ছবি। ধরেন প্রতিদিন একটা ঘটনা ঘটলো, প্রতিদিন আপনি বিরিয়ানি খেলেন, প্রতিদিন আপনি একটা অপরাধ করলেন, তার যে ডাকাত, তার কাছে কিন্তু ডাকাতিটা খুব বেশি বড় অপরাধ না, বরং তার জন্য এক ধরনের গ্লোরি যে আমি কয়টা করতে পারলাম। তো এটা আমরা দেখতে যেভাবে অভ্যস্ত হই, সেটা খুব অস্বাভাবিক না যে বেশি দেখলে সেনসিটিভিটি কমে আসবে, এটাই স্বাভাবিক। আপনি যেটা বলছেন যে এটা অভ্যস্ত হয়ে গেলাম কিনা, হ্যাঁ আমরা মেনে নিলাম, মানে আমরা তো দেখতেই অভ্যস্ত, সুতরাং এটা মানা তো খুব বেশি কঠিন কিছু না, কমে আসবে। আসবো আপনার কাছে। স্নিগ্ধা, আপনি তখন যেটা বললেন যে রিচুয়ালের কথা কিছু আসছিল, আপনি কিছু ধর্মীয় ফেস্টিভের কথা এনেছেন,
ধরুন সব কিছুকে যদি স্যার যেটা বললো যে নিয়মের মধ্যে রাখতে চাইলেই তো সেটা আবার অনেক সময় ভেঙে যেতে পারে, ভেঙে যাওয়ার আগে আমাকে শৃঙ্খলাটা শিখতে হবে। সেই জায়গাটায় আপনি এখন যে কৃষ্টি কালচারের জায়গায় কিছু কিছু ঝামেলা হচ্ছে, আমরা দেখছি যে নৌকা বাইচ সেখানে বাধা আসছে, বিভিন্ন কনসার্টে বাধা আসছে, মেডিটেশনে বাধা আসছে বিভিন্ন জায়গায়। তো এগুলো কি একটা কারণ, এই যে মানুষ যে অসহিষ্ণু হয়ে উঠছে, সহিংস হয়ে উঠছে, ধৈর্য হারাচ্ছে? দেখেন, এটা তো ডেফিনেটলি, কারণ আমি একটা কথা বলেছি যে পার্সোনাল ইজ পলিটিক্যাল, একটা শব্দ আছে খুব ফেমাস আমাদের ফেমিনিস্ট আইডিওলজিতে বলে। যাই হোক, ওটা আমি আলাদা করে যদি কনসেপ্টটা নিই, আপনি দেখবেন যে আমি আপনাকে উইদিন দ্য ফ্রেমের মধ্যে দেখবেন নৌকাবাইচ অথবা কনসার্ট, এগুলোর তো একটা রিলিজিয়াস বাধা আসছে, তাই না? একটা পার্টিকুলার গোষ্ঠী করছে, কিন্তু আপনার যে রিলিজিয়ান আছে সেই ফ্রেমের মধ্যেও তো আপনি নানা ধরনের ডিসকোর্স তৈরি করেছেন, বাধা তৈরি করেছেন। আপনি শবে বরাতের কথাটা চিন্তা করেন, যখন শবে বরাত হতো, আপনি যখন ওই যে হালুয়া পাশের বাসায় যাবে, রুটিটা পাশের বাসায় যাবে, সারা রাত মানুষ আমরা ঘুরবো, এই যে ইটা ছিল শবে বরাতের যে একটা বিউটি। এখন রমজান হয়, হ্যাঁ, রমজানের সময় আমার মনে আছে আমরা পাশে, মানে এটা খুব কম্পালসারি যে বিল্ডিংয়ের প্রত্যেক বাসা থেকে প্রত্যেক বাসায় ইফতারটা যাবে। আপনি আজকে খোঁজ নিয়ে দেখেন তো বিল্ডিংয়ের কোন বাসা থেকে কোন বাসায় ইফতারটা যায়, ওখানেও কিন্তু ঘটনাগুলো ঘটেছে। আচ্ছা, এবার আপনি কনসার্টের ক্ষেত্রে আসেন, কনসার্ট কি মানুষ গান শুনবে না? আপনি এটা কিন্তু স্লোলি পরিবর্তন হচ্ছে, এবং এগুলোকে সামহাও আমাদের পলিটিক্যাল যে পার্টি আছে, যারা দাবি করেন, যারা নিজেদেরকে পার্টিকুলার রিলিজিয়াস পার্টি দাবি করেন, তাদের কাছে আমার কিছু বলার নেই, কিন্তু যে বা যারা দাবি করেন যে আমরা একটি ইনক্লুসিভ সোসাইটি চাই, একটি মধ্যবর্তী সোসাইটি চাই, তাকে তো এই কনসার্নগুলোকে আমলে আনতে পারতে হবে, কিন্তু আমলে আনতে পারা হয়নি। আপনি গ্রামের অত্যন্ত বিনোদন মাধ্যম ছিল যাত্রা, খেয়াল করে দেখেন 2009 সালে নাসিরউদ্দিন সাহেব, উনি তো এখনো আছেন, আমার এখনো ওনাকে প্রশ্ন করতে ইচ্ছা করে, উনার স্বাক্ষরিত সাইনে যাত্রাগুলো বন্ধ হয়ে গেল। গ্রামের, আমরা তো গবেষণা কাজে গ্রামে যাই, সেজন্য আমরা জানি সার্কাস বসতো, মেলা বসতো, হ্যাঁ, সেগুলো বন্ধ হয়েছে। আপনি যাত্রা বন্ধ করেছেন, মেলা বন্ধ করেছেন, তাহলে আমাকে এখন উত্তর দেন, ওই যে ওখানে জায়গাটা কে করে নিয়েছে? আপনার ছোট ছোট টঙের দোকান, ছোট ছোট টঙের দোকানে বাংলা সিনেমা চলতো, সেই বাংলা সিনেমা বন্ধ করা হয়েছে। এগুলো ওই যে মারামারি হয়নি দেখে বোধহয় হয়তো আপনি আজকে জানেন নাই যে কনসার্টের ইসেতে আসেনি। যাত্রা শিল্পীরা হয়তো বা এত প্রমিনেন্ট ছিল না দেখে যাত্রা শিল্পীরা তাদের বেদনার কথা বলতে পারেননি, ঠিক আছে? আচ্ছা, এখন আজকে নৌকা বাইচে এসছে, তার মানে এটা কি হচ্ছে? তার মানে হচ্ছে আপনি আপনার বিনোদনের সকল মাধ্যমকে মিনিমাইজ করে ফেলছেন যখন, আর যখন আপনি এই মিনিমাইজিংটা করবেন, আপনার সাথে আমার বা ওই যেটা আমি আপনার গ্যাদারিং বলেন, আপনার তো কোনো ধরনের সংবেদনশীল মানুষ তৈরি হবে কেমনে? প্রশ্ন হচ্ছে এটা। সংবেদনশীল মানুষ তৈরি হওয়ার জন্য কি আমার সামনে একক বিষয় থাকে? পৃথিবীর কোনো ইতিহাসে, কোনো সমাজে, ইনক্লুডিং আরব্য সমাজেও, কোনো জায়গাতে কি সংবেদনশীলতা, সাংস্কৃতিক চর্চা বন্ধ ছিল? উত্তর কিন্তু না। তাহলে কে বা কারা একটা মিসজাজমেন্টের উপরে প্রতিষ্ঠিত হয়ে এই বিশাল জনগোষ্ঠীকে আপনার পথভ্রষ্ট করছে, এবং সেক্ষেত্রে রাষ্ট্র কখন চুপ থাকছে এবং কেন চুপ থাকছে তার পলিটিক্যাল স্বার্থে, কখনো কেউ কওমি জননী হয়ে পলিটিক্যাল স্বার্থে চুপ থেকেছে, আর কখনো হয়তো বা এখন মনে করছে এটা বলার সময় না। কিন্তু এতে করে যে আমরা দিনকে দিন কতখানি ভঙ্গুর থেকে ভঙ্গুর হচ্ছি সেটা কিন্তু আমরা ভুলে যাচ্ছি, আর পরিণতি কিন্তু খুব ভয়ঙ্কর। তার পরিণতির সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আজকের আফগানিস্তান। জি, ডাক্তার সালাউদ্দিন, এই যে মানে ইনক্লুসিভ সোসাইটির ক্ষেত্রে এই যে বিনোদনের যে ল্যাকিংসগুলো হচ্ছে, এই বিষয়গুলো আমাদের মনোজগৎকে কতটা আন্দোলিত করে বা কতটা বাধাগ্রস্ত করে, বা মনকে কতটা প্রস্ফুটিত করতে বাধাগ্রস্ত করে সেই জায়গাটায়? অবশ্যই এটা অনেক বড়। উনি যেটা বলছেন নৌকা বাইচ, বা আপনি বলছিলেন বন্ধ করার জন্য, আমি কথা শুনতে শুনতে আমি চিন্তা করছিলাম যে নৌকা বাইচ বন্ধ করার কি কারণ হতে পারে। আমার কাছে ধর্মীয়, সামাজিক, অর্থনৈতিক বা আর কোনো যত কারণ থাকতে পারে, এর একটাও যুক্তিযুক্ত মনে হয় না যে নৌকা বাইচ বন্ধ করার পিছনে, মানে সেটা ধর্মীয় উন্মাদনাই হোক অথবা অর্থনৈতিক কারণে, কোনো কারণ থাকতে পারে না একটা নৌকাবাজ বন্ধ করা। আমি অন্তত এই যতক্ষণ সময় পেলাম আমি খোঁজার চেষ্টা করলাম যে এটা কী কারণ হতে পারে। আমি আসলে কোন কারণ খুঁজে পাই না। যদি বন্ধ করে থাকে কেউ, যদি এই কাজটা করে থাকে, এটা একমাত্র হইতে পারে, একমাত্র বন্ধ করার কারণ হতে পারে এক ধরনের কোনো মানুষের বা কোনো ওই ধরনের যারা ডিসিশন নেয় তাদের একটা মানসিকতা, মানে সোজা কথা তাদের একটা কি বলবো যে
সুস্থ মানসিকভাবে সুস্থ অবস্থায় এটা করা কোনো যুক্তি নাই। আপনি যে যুক্তি দিয়ে বলেন, সামাজিক ধর্মীয় যে যুক্তি বলেন, কোনোভাবেই নৌকা বাইচের মতো একটা জিনিস বন্ধ করার কোনো কারণ নাই। এখন সামাজিকভাবে একজন আরেকজনের সাথে মিশবে, মজা করবে, ঘুরবে, আড্ডা মারবে, নাটক করবে। আমি নিজেও যাত্রা করতাম, তো যাত্রা করবে, সিনেমা করবে, গল্প করবে, এই বিষয়গুলো তো থাকবে। উনি যেটা বলছেন যে যাত্রা, হ্যাঁ যাত্রা তখনকার সময়ে বন্ধ ছিল, হ্যাঁ বন্ধ থাকুক আর নাই থাকুক, এই যে সামাজিক গ্যাদারিংয়ের যে বিষয়গুলো, একজন আরেকজনের সাথে মিশার যে বিষয়গুলো, এই যে বিষয়গুলো বা মানে ভেন্টিলেট করার যে বিষয়, উনি যেটা প্রথমে বলছিলেন ট্রমাকে বিভিন্নভাবে হিলিং করার যে বিষয়, সোশ্যাল ট্রিটমেন্ট বা সোশ্যাল ম্যানেজমেন্ট অত্যন্ত ইম্পর্টেন্ট। আপনি ফুটবল খেলা বলেন, আপনি ক্রিকেট খেলা বলেন, আপনি যত স্পোর্টস বলেন, নাটক বলেন, সিনেমা বলেন, বা এই বিষয়গুলো কিন্তু আসলে এক ধরনের সোশ্যাল ম্যানেজমেন্টেরই বিষয়। মানে সোশ্যাল, দেখুন অনেকগুলো বিষয় আছে মানুষের ইনস্টিংক্ট, এটা একটা বেসিক জায়গা। যেমন ধরেন একটা বাচ্চা জন্মগ্রহণ করলো, সে বাচ্চা 1 মাস 1.5 মাস 2 মাসের পরে কিন্তু শোয়া অবস্থায় খেলাখেলি করে, মানে খেলে, হাত পা নাড়ায়, খেলে। তো যদি এটা প্রয়োজনের উপর ভিত্তি করে তৈরি করা হতো তাহলে তো 2 মাসের বাচ্চা 2 দিনের বাচ্চা কান্না আর মানে খেলতো না, মজা করতো না। তো এই যে স্পোর্টস বা এই যে স্পোর্টসের যে বিষয়টা, খেলাধুলার যে বিষয়টা, এটা তো একটা ইনস্টিংক্ট, একটা একেবারে ওই তখন থেকে যোগ। তারপরে আপনি খেলা দেখলে মজা পান, 1 বছরের বাচ্চাদের খেলা দেখলে মজা পায়, 80 বছরের মানুষ খেলা দেখলে মজা পায়, 2 বছরের বাচ্চা খেলা, মানে খেলা বা স্পোর্টস প্রত্যেকটা মানুষের একেবারে ভিতরের একটা জিনিস, একটা ভিতর থেকে আসা জিনিস। সেটা যদি কোনোভাবে বন্ধ হয়, সেটা তখন তো এটা বিভিন্ন রকমের অ্যাংজাইটি তৈরি করবে। মানুষের ইনস্টিংক্ট বন্ধ করা মানে ভিতর থেকে একটা ফোর্স নষ্ট করে দেওয়া, ফোর্স মানে কি বলবো যে সাপ্রেস করার একটা চেষ্টা করা। আর যে কোনো জিনিস সাপ্রেস করা মানে অন্য রাস্তা খুঁজবে, এটা স্বাভাবিক। আপনি যে কোনো বাধাপ্রাপ্ত হয়ে অন্য জায়গাতে এটা খুঁজবে, এটাই স্বাভাবিক। এখন আমি আবারও বলি যে সামাজিকতা বা সমাজবিজ্ঞান আমি অত ভালো বুঝি না, আমি ইনস্টিংক্টটা বুঝি। তো যখন মানুষের রাস্তাঘাটের খেলা বা স্পোর্টস বা নাটক, সিনেমা, গল্প এইগুলা করার জন্য যে পরিবেশটা তৈরি করা দরকার বা যে পরিবেশটা থাকার দরকার, যেখানে মানুষ ভেন্টিলেট করবে, একজন আরেকজনের সাথে মিশবে, সেটা যদি কমে আসে, তার মধ্যে অ্যাংজাইটি তৈরি হবে, তার মধ্যে স্ট্রেস তৈরি হবে, তার মধ্যে ইম্পালস তৈরি হবে, তার মধ্যে বিভিন্নভাবে অন্যের অধিকার নষ্ট করার এক ধরনের প্রবণতা তৈরি হবে। এটাই স্বাভাবিক। কারণ আপনি দিন শেষে মানুষ 2টা জিনিস চায়। আপনি যত গবেষণায় করেন, যাই করেন, ধর্ম বলেন, যাই বলেন, একটা হলো কি মানুষ কমফোর্ট চায়, আমি আমার জায়গায় কমফোর্ট থাকবো। আরেকটা হলো মানুষ টিকে থাকতে চায়, মানুষের এক্সিস্টেন্স চায়, যে আমি যেখানে গেলে আমার অবস্থা থাকবে সেখানে আমি যাব। কিন্তু আমাকে অবদমন করার চেষ্টা হলো, তখন তো আমি তো যে অন্য দিক দিয়ে বের হওয়ার চেষ্টা করব, সেটা আপনার অধিকার, সেটা আপনার সমস্যা তৈরি করে, আমার সমস্যা তৈরি করে। কিন্তু আমি কমফোর্ট হব কিভাবে? না, আমি বলছি যে মানুষ কি চায় সেটার জন্য ওই আপনার যে কথাটা সেটা ঠিক আছে, কিন্তু একজন ইন্ডিভিজুয়াল মানুষ কি চায়, যে দিন শেষে কমফোর্ট চায় আর টিকে থাকতে চায়। এখন আমার এই কমফোর্ট এবং আমার টিকে থাকা, আমার এই যে জমিদারি মানসিকতা যদি অন্যের জন্য ক্ষতিকর হয়, অন্যের অধিকার যদি নষ্ট হয়, তাহলে যার অধিকার নষ্ট হয় সে কিন্তু ইচ্ছা করে হোক অনিচ্ছাকৃতভাবেই হোক, তার ভিতরে কিন্তু একটা অ্যাংজাইটি তৈরি হয়, তার মধ্যে একটা স্ট্রেস তৈরি হয়। সেই স্ট্রেস কোনো না কোনো জায়গায় প্রকাশ হবে। আপনি ক্ষুধা লাগলে কোনো না কোনো কিছু আপনাকে খাইতে হবে, আপনার ঘুম পাইলে কোনো না কোনোভাবে আপনাকে ঘুমাইতে হবে। বায়োলজিক্যাল যে বিষয়গুলো বডিতে তৈরি হয়, এটা কোথাও না কোথাও আপনাকে এক্সপ্রেস করতে হবে। যেটা উনি বলছিলেন যে হিলিং, এই হিলিংয়ের অনেক রকমের প্রসেস আছে। একটা ইন্ডিভিজুয়াল মানুষ খালি মেডিটেশন করলো সেটাই হিলিং, তা না, অজান্তেই বেশিরভাগ হিলিং হয়ে যায়। আমরা অজান্তেই গান গাই, মানে বলে না সবাই টয়লেটে গেলে, বাথরুমে গেলে গান গায়, আমরা তো আসলে বাথরুমে আমরা সব জায়গায় অজান্তে গান গাই। কে গান ভালো করলো, কে গানের স্বরলিপি পারলো, এটার সাথে কিচ্ছু আসে না। রাস্তায় হাঁটতে হাঁটতে আমরা একটা পাথরের মধ্যে ঢিলা দিলে পাথরের মধ্যে হঠাৎ করে লাথি মারি, কেন লাথি মারি? মানে এই ভিতর থেকে আসা যে মজার বিষয়টা বা ভিতর থেকে এক্সপ্রেস করার যে বিষয়টা, সেটা আমরা এখানে বের করি। বলে আপনি যেখানেই সেটা বন্ধ করবেন সেখানে। এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, বড় মানুষের জন্য না হোক, অন্তত ছোট মানুষের জন্য, নাটক, সিনেমার গল্প তো মানে প্রয়োজনীয়তা তো অবশ্যই আছে। আপনি দেখেন বাংলাদেশে এখন খুব, গ্রামেও নাই, খুব কম জায়গায় আছে স্পোর্টসের জন্য, মানে ফাঁকা মাঠ নাই তো, মাঠ ফাঁকা যদি হয়, আমার গ্রামের মাটি তো ফাঁকা, আচ্ছা 2-1টা হয়তো ফাঁকা থাকতে পারে। আপনি যদি বেশিরভাগ জায়গায় খেল করেন, আপনি ঢাকা শহরে আপনি কোথায় খেলতে যাবেন? ঢাকায় মাঠ নেই, ধরেন আছে কম, ঢাকায় না, আপনি কোথাও মাঠ পাবেন না। আচ্ছা, এখন খেলার, আমি জানি না আপনার গ্রামে হয়তো থাকতে পারে, কিন্তু আমি বলছি গ্রামে তো এখনো মানে আছে, কিছু গ্রামে আছে, কিন্তু শহর তো, মানে আমি বলছি বেশিরভাগ জায়গায় মাঠ থাকলে ফাঁকা ঠিক আছে, কিন্তু বেশিরভাগ জায়গায় খেলার স্পেসই নাই। এখন খেলার স্পেস নাই থেকে বড় কথা হলো, আপনি আপনার ছেলে মেয়েকে কি ছাড়বেন আপনি খেলার জন্য?
না, ছাড়তে চাচ্ছি না তো। ছাড়বেন না, কারণ আপনার পরের শব্দটা হলো সে সিকিউর কিনা, সে রাইট ইউ আর। সে পরের শব্দটা হলো সে সিকিউর কিনা। তার শব্দ দুইটা লাগবে এখানে। একটা শব্দ লাগবে স্পোর্টস, মানুষের সাথে মিশো, মানুষের সাথে মারামারি করো, পিটাপিটি করো, অবশ্যই লিমিটের মধ্যে। মারামারি পিটাপিটি বা মানে অস্বস্তিকর অবস্থার মধ্যে যদি না পড়ে সে জানবে কীভাবে এখান থেকে ওভারকাম করে কীভাবে করতে হয়। তাহলে আলটিমেটলি বিভিন্ন রকমের স্টেপসের মধ্যে দিয়ে তাকে যেতে হবে, বিভিন্ন প্রবলেমের ভিতর দিয়ে তাকে যেতে হবে, প্রবলেম তাকে ফেস করতে হবে। প্রবলেম ফেস না করলে সে তার মধ্যে ওই রেজিলিয়েন্স তৈরি হবে না, সে পাওয়ার তৈরি হবে না। ছেলেমেয়েদেরকে ছাড়তে চাচ্ছি না, আমি সেটাই বলছি। সে কিভাবে শিখবে? আমি না, তাহলে কিভাবে সেই সহায়ক পরিবেশ তৈরি আপনি করব? চাচ্ছেন না সেটা কিন্তু দোষ বলা যাবে না, আমি সেটাতে আসছিলাম। চাচ্ছেন না কেন? আপনি তো, আপনার বাচ্চা তো সিকিউরড না। হ্যাঁ, তাহলে এইখানে দুইটা প্রশ্নই আসবে। একটা হলো খেলার স্পেস, মানুষের সাথে মিশার স্পেস, একই সাথে সিকিউরিটির একটা স্পেস, যে আমার বাচ্চার ক্ষেত্রে ডেভেলপমেন্টের ক্ষেত্রে সিকিউরিটির একটা স্পেস। তো সিকিউরিটি যদি না থাকে আমি তো মানুষের সাথে মিশতে দিব না। তো এই মিশাটা সেই নাটক, সিনেমা, যাত্রা বলেন, নৌকাবাজ বলেন, গল্প বলেন, ফুটবল বলেন, সেখানে যেমন সামাজিকভাবে করতে হবে, আবার এই যে সামাজিক আমরা যে অ্যারেঞ্জ প্রোগ্রাম করি, যেমন বিয়ের প্রোগ্রাম বললেন বা মিলাদ বললেন, সেগুলোও কিন্তু একই জিনিসের মধ্যেই পড়বে। কিন্তু আলটিমেটলি ওই জায়গাটা যাওয়ার জন্য যে অ্যারেঞ্জ প্রোগ্রামে গেলে হ্যাঁ হয়তো বা বড়দের জন্য হয়, কিন্তু ছোট কাল থেকে যে মানুষটা বড় হবে সে তো তার ওই স্পেসটাই পাচ্ছে না। এখন স্পেস কি? মোবাইল। সুতরাং বিরতির পরে এসে সেই জায়গায় কথা বলতে চাই। দর্শক, বিরতি দিচ্ছি, ফিরছি শীঘ্রই, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত এখন প্রকাশ। আমরা কথা বলছিলাম মনের অসুখ নিয়ে। যেতে চাই অধ্যাপক ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা। ডাক্তার সালাউদ্দিন কাউসার বলছিলেন আপনার যে দুটো বিষয়ের কথা তিনি বললেন, অনেক কথা এসেছে, কমফোর্ট এবং সাস্টেইন, টিকে থাকা। এই জায়গাটা এখন আমি কি করতে পারি? আমি নিজেই চাচ্ছি না আমার বাচ্চারা যাক, কিন্তু তারা যদি না যায় তাহলে তারা এই সমাজের এই ছোট ছোট বিষয়গুলো কিভাবে শিখবে? সেই জায়গাটা আপনি শিক্ষকতা করছেন, আপনি আমাকে কি শিখাবেন? না দেখেন, একটা ভালো আশার কথা বলি, যদিও আমি নট শিওর যে হাউ ইজ ইট আর্টিকুলেটেড। গভর্নমেন্টের কিন্তু দুটো তিনটা বক্তব্য শোনা যাচ্ছে যে তারা ওই যে স্কুল থেকে স্পোর্টসের কাজ করবে। বিকজ আপনি যতই ইনসিকিউর হন, আপনার বাচ্চা স্কুলে তো যাবে, এটা তো আর আপনার কোনো সমস্যা নাই। তো যখন স্কুলে যায়, যেটা খুব জরুরি ছিল আমাদের জন্য, স্কুলের টাইম দরকার হলে আপনি বাড়িয়ে দিয়েও, যেহেতু স্কুল এখন পর্যন্ত আমরা ধরে নিচ্ছি সিকিউর, এখন পর্যন্ত, মানে কম্পারেটিভলি টু এনি আদার কেসেস, ঠিক আছে, উইদিন দ্য স্কুল প্রিমিসেস, ঠিক আছে। তো যদি সেটা হয় তাহলে সেখানে আপনি যদি, আমাদের সময় যেমন ছিল, কিন্তু আমি কাজ করে দেখেছি যে ওই পিরিয়ডগুলো এমনি ওরা বসে থাকে। কিন্তু আগে যেটা হতো যে ওই পিরিয়ডগুলোতে আমাদের সময় যে একজন অ্যাসাইন টিচার থাকতো, তিনি আপনার নানা ধরনের ব্যবস্থা করতো। যেমন এখন কিন্তু পাশ্চাত্যেও ধরেন ওই হাডুডুডু খেলা, আমাদের এখানে যে হাডুডুডু খেলা, বা আপনার ওই যে পায়ে পা বেঁধে দিব, মোরগ লড়াই, দুইজন মিলে যে কক ফাইটের খেলা, তা পাশ্চাত্যে যেমন পেইন্ট বলের খেলা, এই জিনিসগুলো কিন্তু আমরা ইনকর্পোরেট করতে পারি ফর আওয়ার কিডস, এটা আমরা করতে পারি। দ্বিতীয়, আপনার নিশ্চয়ই একটা ফ্যামিলি গ্যাদারিং হয়, অ্যাটলিস্ট ঈদে তো হয়। তো যখন ঈদে হয়, আমরা যারা বড় আছি, উইদিন দ্য প্রিমিসেসের মধ্যে ওই বাচ্চাদের জন্য আমরাই বলি না কেন যে আচ্ছা ঠিক আছে তোমাদের মধ্যে কে এইটাই করবে, এবারের ঈদে কিন্তু এইটা করতে হবে। এই যে ছোট ছোট অ্যাক্টগুলা আমরাই কি পালন করি? কারণ আমি তো দেখি ওই যে সন্তানকে আপনি মোবাইল নিয়ে সারাক্ষণ কথা বলে, আমি তো এই ক্ষেত্রে আমার খুব ভিন্ন, আমিও নিজেও থাকি মোবাইলে। হ্যাঁ, এখানে আমার খুব ভিন্ন একটা অবস্থান আছে। সেটা কি, আমি বলি আমি কিন্তু আপনার মোবাইল ব্যবহার বন্ধ করতে পারবো না। এখন আমার সন্তান সারাক্ষণ দেখছে যে আমি যখনই এসেতে থাকি, আমার স্টুডেন্টরাও জানে আমি খুব কম সময় থাকি, কিন্তু আমার একটা ডেইলি স্ক্রিন টাইম আমার থাকে কিন্তু ম্যাক্সিমাম 45 মিনিটস অথবা তার বেশি, এর বেশি কিন্তু যায় না। তো আমি আমার সন্তানকে যখন সময় দিচ্ছি, আমি তো তার সামনে সারাক্ষণ স্ক্রিনের মধ্যে আছি, কিন্তু আমি মেসেজ দিচ্ছি তুমি কিন্তু স্ক্রিন টাইমে থাকবে না। এটা তো আপনি পুরোপুরি একটা ইনজাস্টিস করে ফেলছেন। এত আপনি যদি ধর্মের কথাও বলেন, আমরা ছোটবেলায় গল্প শুনেছিলাম প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিষ্টি খেতে না করার আগে উনি নিজে আগে মিষ্টি খাওয়াটা বন্ধ করেছেন। তো আমরা তো সেটা নিজে করছি না, আপনি সব দায় ওদিকে দিচ্ছেন কেন? উই নিড টু চেঞ্জ আওয়ার লাইফ ফার্স্ট। যে আপনি আপনার সন্তানকে, কতজন আমরা সবাই অনেক ব্যস্ত, আপনি আপনার সন্তানকে, সেটা মাই দিবেন বা ছেলে বাবা দিবেন, ব্যাপারটা এরকম না। আপনি আপনার সন্তানকে, এমনকি নানি দাদিরাও সারাক্ষণ মোবাইলে,
নানি দাদিরাও সারাক্ষণ মোবাইলে। তাহলে যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটা যখন একটা ছবি আঁকছে, একে যখন আপনাকে দেখাতে যায় যে দেখো আমি কি এঁকেছি বা এটার মিনিংটা কি, ওই শোনার লোকটা তো নাই। জি, তাহলে কিভাবে হবে? আপনার সময় থেকে প্রত্যেকে আমরা যদি বেশি না 10 মিনিট 10 মিনিটস a quality time for our own children, we have to fix ourselves first, দেন তারপরে আপনি এত কথা বলেন। আমরা তো কিছুই করছি না। আর সব কিছু যে আপনার বাইরে যেয়ে নাই, আমি তো দেখি ঘরের মাঝেই নাই, বাইরে তো পড়ে। জি। ডাক্তার সালাউদ্দিন, মানে অনেক আলোচনা হলো, মানে যে অপরাধ প্রবণতা, সহিংসতা, অসহিষ্ণুতা, মানে আমি তো ধরেন কলেজের দিকে আমি প্লেটোর আদর্শ রাষ্ট্র কথা আমি শুনতাম, পরে একদিন পড়লাম বিষয়টা আসলে কি। মানে এই সব কিছু মিলিয়ে আপনার কাছে আমি জানতে চাই যে এই যে প্লেটোর আদর্শ রাষ্ট্র, এর থেকে আমরা কত হাজার মাইল দূরে? না আসলে রাষ্ট্র তো একটা বড় জায়গা। আমরা মানে রাষ্ট্র গঠন করতে হলে আসলে ইন্ডিভিজুয়াল মানুষ দিয়ে গঠন করতে হবে, আপনার পরিবার দিয়ে গঠন করতে হবে, আপনার সোসাইটি দিয়ে গঠন করতে হবে। মানে স্বপ্নের জায়গায় যাইতে হলে আপনাকে কিন্তু প্রত্যেকটা জায়গায় পিলার লাগবে, প্রত্যেকটা জায়গায় ইউনিট লাগবে। আপনি রাস্তা তৈরি করতে গেলে পাথর লাগবে, আপনি ঘর তৈরি করতে গেলে ইট লাগবে। তো ইট একটা ইন্ডিভিজুয়াল ইট থেকেই কিন্তু আস্তে আস্তে আপনি যত বড় ইমারতই বানান বা যে স্ট্রাকচারই বানান, তার কিন্তু বেসিক জায়গাটা ওইভাবেই থাকতে হবে যেটার উপর ভিত্তি করে আপনি তৈরি করবেন। তো ইন্ডিভিজুয়াল মানুষজন যদি হতাশ হয়, ইন্ডিভিজুয়াল মানুষজন যদি কনফিউজড হয়, ইন্ডিভিজুয়াল মানুষজন যদি বিভিন্ন রকমের ঝামেলার মধ্যে থাকে, তাহলে ওনার খুব খুব শক্ত মানসিকতার কেউ হয়তো বা পারবে, মানে খুব কেউ যদি চায়। আদারওয়াইজ আমরা তো গড়পড়তা মানুষের কথাই বলছি, আমরা তো সাধারণ মানুষ। তো সাধারণ মানুষের দ্বারা পরবর্তীতে একটা স্বপ্নের কিছু তৈরি করা কিন্তু কঠিন হয়ে যায়। তা আপনারা এর মধ্যে দু একটা শব্দ বলছেন, আমি একটু মানে আমার দিক থেকে একটু ক্লিয়ারও করি, মানে আমার এটা মনে হয়েছে যে আমার এটা বলা উচিত। যেমন এর সাথে সবসময় আসলে মানসিক রোগ জড়িত, যেটা আপনি আজকের প্রোগ্রামের হেডিং বলছেন যে মানসিক অসুখ জড়িত, তা না। এটা আমাদের একটু ক্লিয়ার হইতে হবে। মানসিক রোগ কিন্তু সবার না। মানসিক রোগ মানে একটা কনফাইন, মানে একটা স্পেসিফিক ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে। যেমন বাংলাদেশে মানসিক রোগের সংখ্যা 16 থেকে 18%, মানে 16 থেকে, মানে আমরা যদি বলি যে 100 মানুষের মধ্যে 16 জন মানসিক রোগী, বাকিরা কিন্তু মানসিক রোগী না। কিন্তু অন্য মানুষের যে অপরাধ প্রবণ না, অপরাধী কাজ করছে না বা অন্য সমস্যা করছে না, তা কিন্তু নয়। আমরা এটা যাতে না ভাবি যে মানসিক রোগীরাই শুধুমাত্র অপরাধী। তা আমরা যদি বলি মানসিক অসুখ এবং অপরাধ, তাহলে বিষয়টা দাঁড়ায় যে মানসিক অসুখের সাথেই অপরাধ জড়িত, তা কিন্তু না। অপরাধ কিন্তু সব জায়গার সাথে জড়িত। এখানে একটা আমাদের বইপত্রের একটা ভাষা আছে, এটাকে বলে একটা শ্রিয়া আর একটা বলে মিন শ্রিয়া। তো মিন শ্রিয়া বলতে বোঝায় যে একজন মানুষের গিলটি মাইন্ড, যে আমি আপনাকে কোনো না কোনোভাবে খুন করবই, এটা আমার মানসিকতা, আমি আপনার ক্ষতি করবই, আমি কোনো না কোনোভাবে ওনাকে এটা মানে অপরাধের যে জায়গা, রুলস ভাঙার সেই কাজটা করবো, এটা হলো মন, যে আমার মনটা গিলটি। কিন্তু আমার গিলটি মন ছিল না, কোনো কারণে আপনাকে একটা ক্ষতি করে ফেললাম বা কোনো কারণে আপনাকে একটা খুনই করে ফেললাম, মানে অনিচ্ছাকৃতভাবে। তো সেটা তো আসলে তার কোনো ভুল ছিল, তার তো ইচ্ছা ছিল না। তো এই যে ইচ্ছা করে প্রবণতা, সেটা আর অনিচ্ছাকৃতভাবে দুটার মধ্যে পার্থক্য আছে। তো ওই ইচ্ছার সাথে তার অপরাধের সাথে একটা সম্পর্ক আছে, কিন্তু রোগের সাথে সবসময় এটা সম্পর্ক না থাকার মানে সুযোগটাই বেশি থাকে। আরেকটা কথা, যেমন আমি কিছু মনে করবেন না, যেমন বলছেন অবসেশন ইজ নট এ ডিসঅর্ডার। অবসেশন কোনো ডিসঅর্ডার না। অবসেশন হলো একই চিন্তা বারবার আসা। তা আপনি যখন একটা ক্রিয়েটিভ মানুষ হবেন, আপনি একটা কবিতা লিখবেন, আপনি একটা উপন্যাস লিখবেন, আপনি একটা গল্প লিখবেন, আপনি একটা বিজ্ঞান আবিষ্কার করবেন, বারবার যদি আপনার মনের মধ্যে না আসে, তাহলে তো আপনি একটা প্রেম করবেন, বারবার যদি আপনার মনের মধ্যে না আসে, তাহলে তো আপনি সেটা করবেন না। এটা নর্মাল, মানে অবসেশন মানেই রোগ না। অবসেশন মানে প্রেমিক সামাল দেওয়া অনেক কঠিন। যাই হোক, মানে আমি বলছি যে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার যখন, সেটার আলাদা ক্রাইটেরিয়া। মানে আমাদের এক ধরনের চিন্তার মধ্যে চলে আসে যে মানসিক রোগ বা মানসিক অপরাধ বিষয়টা আসলে সবসময় রোগের সাথে বা রোগের, তখন হবে কি, এটা যদি আমরা মনে করি, তাহলে যারা রোগী, যাদের আত্মীয় স্বজন রোগী, আমার আত্মীয় স্বজন যদি রোগী থাকে, তাহলে আমরা এক ধরনের গিল্ট ফিলিং এর মধ্যে যাব। আপনি কি বলতে চাইছিলেন যে মানে প্রেম করতে না পেরে সে অবসেশনে চলে যায়? আমি বলেছি যে দেখেন, আমার এটা সেই কারণে না, আমার বক্তব্যটা ছিল হচ্ছে যে আমি তো অনেক স্টুডেন্টদের প্রাইভেট মানে মানুষের কথা শোনা হয়, গবেষণা করতে যে শোনা হয়, আমি দেখেছি যে অনেক হাজব্যান্ড, আমার একটা বইও আছে নারী সত্তার অন্বেষণে, একদম ফিল্ড লেভেলে, যে তার হাজব্যান্ড এতটাই অবসেসড,
ওয়াইফ কারো কাছে চলে যাবে, সারাক্ষণ সেটা চিন্তা করছে, আচ্ছা। এই জন্য তাকে চাকরি বাকরি করতে দেওয়া হচ্ছে না, এই জন্য তার কোনো পরিসর দেওয়া হচ্ছে না। সো দ্যাট ইজ নট এ গুড প্র্যাকটিস ইন দ্য লাইফ অ্যাট অল। অথচ আর কোনো সমস্যা নাই, এটাকে কি বলবো আমি? না, এটা সবসময় অপরাধ বলা যাবে না। না, অপরাধ বলা হচ্ছে না, আমি বলেছি সীমা না থাকলে তো সমস্যা। আমি এটাকে রোগও বলা যাবে না। আমি শেষটা একটু বলতে চাই, একটু আমার বলার দরকার, মানে আমি বলছি এই আলোচনা থেকে। দেখুন, অপরাধ প্রবণতার আরেকটা পার্ট যদি মানসিক রোগের ক্ষেত্রেই বলি, তাহলে কিন্তু সাবস্টেন্স অ্যাবিউজ বা নেশা বা মাদকাসক্তি কিন্তু একটা বড় কারণ। কারণ ওই যে বলছিলাম ফ্রয়েডের ওই জায়গাটা তার ভেঙে যায়। এখানে আমি একটা কথা বলেই শেষ করি যে অনেক কিছুর সাথে পলিটিক্স জড়িত, অনেক কিছুর সাথে বিভিন্ন পলিসি জড়িত। যেমন ধরেন আপনারা যারা মিডিয়ায় কাজ করেন, আমরা মধ্যে মধ্যে আসি যাই, কিন্তু মিডিয়ায় কাজ করেন, আপনারাও বলেন যে মাদককে না বলুন। মাদককে না বলুন বলতে কাকে বলেন? বলেন যারা মাদক আসক্ত, মাদকে যারা মানে কনজিউম করে, যারা নেয়, তাদেরকে বলুন মাদককে না বলতে। একটা জিনিস খেয়াল করেন, যারা আসক্ত হতে হতে অসুস্থ হয়ে যায়, তারা কিন্তু তখন সেটা বন্ধ করতে পারে না। কিন্তু মাদককে না বললে তো আপনার বন্ধ বলা উচিত মাদক যারা ট্রাফিকিং করে, মাদক যারা আনে, মাদক যারা বিক্রি করে, মাদক যারা ঢুকতে দেয়, মাদকের ব্যবসা যারা করে, সেখানে না বলা উচিত। কিন্তু সেখানে কিন্তু নাও বলে না কেউ। কেউ বলে না মাদকের বিক্রি বন্ধ করুন, মাদককে না বলুন। মাদককে না বলুন মানে মাদক ট্রাফিকিং মাদক বলে, যে মাদক অপরাধী যারা। আপনি বিজ্ঞানে একটা কথা আছে, মানে মানে মাদকাসক্তির নাম্বার 1 কজ, 1 নাম্বার কজ হলো অ্যাভেলেবিলিটি অফ ড্রাগ। যেই ড্রাগ আপনার না থাকবে সেটা কিন্তু আসক্ত হবে না, যেটা আসে থাকবে সেটা কিন্তু আসক্ত হবে। তার মাদককে না বলুন বলে ওইটা বন্ধ করুন, আর ওইটা বন্ধ করতে গেলে কিন্তু অপরাধ প্রবণতার কিছু অংশ বন্ধ হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর সালাউদ্দিন কাউসার বিপ্লব এবং ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা, দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আসার জন্য। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে নতুন কোনো বিষয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।